Bismillahir Rahmanir Rahim. Welcome to English first paper class. Good afternoon, students. আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার থেকে ক্লাস নেওয়া হবে। আশা করি মনোযোগের সাথে আজকের ভিডিও ক্লাসটি দেখবে এবং সেই অনুযায়ী তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটি একটি ফেরি বোটের ছবি। হোয়ার ক্যান ইউ সি দিস কাইন্ড অফ বোট? তোমরা এই ধরনের দৃশ্য সাধারণত কোথায় দেখতে পাও? এই ধরনের নৌকা? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তোমার গ্রামাঞ্চলে নদী বা খাল পার হওয়ার সময় এমন দৃশ্যটি দেখতে পারবে। এছাড়াও আমাদের ঢাকার আশেপাশে যদি নদী পার হওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা এই ধরনের দৃশ্য দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ টুডেইস লেসন দ্য ফেরি বোট নেওয়া হয়েছে ইউনিট 4 লেসন 1 বি প্যাসেজ থেকে। তো চলো প্রিয় বন্ধুরা, আজকে আমাদের পাঠ শুরু করা যাক। আমাদের আজকের প্যাসেজটি বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলোকে আমরা বলি কিওয়ার্ডস বা নিউ ওয়ার্ডস, সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাতে করে প্যাসেজটি সুন্দরভাবে তোমরা অনুধাবন করতে পারো। চলো শুরু করা যাক। প্রথম ছবিটি খেয়াল করে দেখো, এটা হচ্ছে ফেরি, অর্থাৎ নদী পার হওয়ার জন্য, এপার থেকে ওপার পারাপারের জন্য এই নৌকোগুলো ব্যবহার করা হয়। ফেরি মানে হচ্ছে ট্রান্সপোর্ট, শিপ অথবা কনভে। প্রিয় শিক্ষার্থীরা, প্লাইং শব্দটি প্লাইং, প্লেইং না। তোমরা অনেকে কিন্তু ভুল করে প্লেইং লিখে দাও, কিন্তু এটা হচ্ছে প্লাইং। প্লাইং মানে কি? প্লাইং মানে হচ্ছে ওয়ার্কিং, পারসুইং, ইউজিং, অর্থাৎ চালনা করা। যেমন দেখো নৌকাটি চলছে, তার মানে দ্য বোট ইজ প্লাইং। তোমরা ছবিতে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছ, তারা নৌকা চালাচ্ছে। তাদেরকে ইংরেজিতে কি বলে? হ্যাঁ, যারা নৌকা চালায় তাদেরকে বলা হয় বোটম্যান বা নৌকার মাঝি। এবারে দেখো একটা ছবি দিয়েছি। এই ছবি তোমরা অনেক মানুষ দেখতে পাচ্ছ যারা নৌকাতে চড়ে নদী পারাপার হচ্ছে, তাদেরকে বলা হয় প্যাসেঞ্জার্স। প্যাসেঞ্জার্স মানে হচ্ছে ট্রাভেলার্স, কমিউটার্স অর কাস্টমার্স। এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, লোকে লোকারণ্য। প্রচুর পরিমাণে মানুষ, আসলে কিন্তু সেটা মোটেও নিরাপদ নয়। কিন্তু তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি ওভার ক্রাউডেড। একটা হচ্ছে ক্রাউডেড, লোকারণ্য, প্রচুর মানুষের ভিড় যেখানে থাকে, কিন্তু সেটা যখন খুব অতিরিক্ত হয়ে যায় তখন আমরা বলি ওভার ক্রাউডেড। ওভারফুল, কনজেস্টেড অর ওভারলোডেড এর হচ্ছে সমর্থক শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ একটি ছবিতে, এটা হচ্ছে ট্রিপ করা হচ্ছে। তাহলে ট্রিপের সমর্থক শব্দ আমরা বলতে পারি জার্নি, ট্যুর অথবা এক্সকারশন। যেমন তোমরা স্টাডি এক্সকারশন বা স্টাডি ট্যুর করে থাকো, এটাকে আমরা স্টাডি ট্রিপও বলতে পারি। ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য পিকচার। আমরা এই ছবিটি দিয়ে মূলত আজকের ক্লাসটি, আজকের পার্ট যেটা সেটা শুরু করব। সরাসরি তোমাদেরকে টেস্ট দিচ্ছি না, কিন্তু ছবির মাধ্যমে আমরা গল্পটি শুরু করতে যাচ্ছি। দেখো, on a weekly বাজার ডে
People are coming back with their shopping bags and baskets in hands, on shoulders and heads. দেখো, সপ্তাহের কোনো একটি বাজারের দিন, তোমরা জানো যে গ্রামেগঞ্জে সপ্তাহে 2-3 হাট বসে, তো তেমনি একটি হাটের দিন, বাজারের দিন, মানুষজন তাদের কেনাকাটা শেষ করে তাদের হাতে ঘাড়ে ব্যাগ এবং ঝুড়ি নিয়ে তারা চলছিল। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ যে একটি নৌকা দেখা যাচ্ছে নদী পারাপারের জন্য। তো দেখো তারপর কি হলো, they had to cross the river. It was not a big river. There was a ferry boat flying on the river. The boat could cross it in 8 to 10 minutes. দেখো, নদীটি কিন্তু খুব বেশি বড় নয় এবং সেই নদীতে ফেরি পারাপার চলতো এবং একটি মাত্র নৌকা ছিল পার হওয়ার জন্য, এবং এই নৌকা চড়ে তারা কিন্তু 8 থেকে 10 মিনিটের মধ্যেই এপার থেকে ওপারে চলে যেতে পারত। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, যে তথ্যগুলো তোমাদেরকে দেয়া হচ্ছে সেই তথ্য অনুযায়ী পরবর্তীতে তোমাদেরকে এমসিকিউ এবং ডট কোশ্চেনগুলো দেয়া হবে, সেজন্য খুব ভালোভাবে এগুলোকে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, দ্য ওয়েদার ওয়াজ গেটিং ওয়ার্স। দেখো, তোমরা জানো যে ব্যাড এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, তারপর ওর্স হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং ওস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দেখো, এটা ছিল সূর্যাস্তের ঠিক পরের সময়ে এবং তখন আবহাওয়াটা ধীরে ধীরে খারাপ হচ্ছিল। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট। উত্তর পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে শুরু করলো। ব্ল্যাক ক্লাউডস ওয়ার ফাস্ট মুভিং ইন দ্য স্কাই। এবং আকাশে তোমরা ছবি দেখতে পাচ্ছ যে আকাশে কালো মেঘগুলো দ্রুত ছোটাছুটি করছিল। তার মানে ভীষণ একটা ঝড়ের একটা আশঙ্কা দেখা যাচ্ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ একটি ফেরি বোট, পারাপারের নৌকা, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে যাত্রী উঠেছে এবং নৌকাটি কিন্তু ডুবোর উপক্রম হয়ে গিয়েছে। আমরা গল্পে ফিরে যাই। Everybody was trying to get into the boat. No more, please wait, shouted the boatman. But nobody listened to him. দেখো, যখন আবহাওয়া খারাপ হচ্ছিল তখন প্রত্যেকেই চেয়েছিল যে তারা আরো বেশি পরিমাণে নৌকা উঠবে, সবাই একসাথে পার হয়ে যাবে, কিন্তু মাঝি তাদেরকে নিষেধ করেছিল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, মাঝি তাদেরকে বারবার করে চিৎকার করে বলছিলেন যে দয়া করে অপেক্ষা করুন, আর কেউ উঠবেন না। বাট নোবডি লিসেন টু হিম। কিন্তু কেউ তার কথা শুনলো না, যে যার মতো করে নৌকাতে চড়ে বসলো। এর পরের ঘটনা দেখো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে কি অবস্থা হলো। নৌকাটি যখন নদীর মাঝখানে চলে গেল তখন নৌকাটি কিন্তু এই সমস্ত মানুষকে নিয়ে সে কিন্তু নদীর মাঝখানে ডুবে গেল। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মানুষের কি স্থিতি হয়েছে নদীর মাঝখানে গিয়ে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি যে মানুষজন কিন্তু সাঁতরে উপরে উঠে গিয়েছে এবং অল্প কিছু মানুষের অবস্থা দেখা যাচ্ছে তাদের জিনিসগুলো সব কিছু হারিয়ে গিয়েছে। আমরা যদি প্যাসেজ দেখে পড়ি তাহলে জানতে পারবো। Thank God it was not a fatal accident. All the passengers swam to the other side, but some of them lost their things such as oil, salt and milk. দেখো, এখানে যে বর্ণনা করেছে আমরা জানি যে বর্ণনাকারী হচ্ছে জামিল। সে বলছে থ্যাংক গড, আল্লাহকে ধন্যবাদ যে অনেক মারাত্মক দুর্ঘটনা ঘটেনি, কারণ সমস্ত যাত্রী নদীর ওপারে সাঁতরে উঠতে সক্ষম হয়েছিল যেহেতু নদীটি ছোট ছিল। বাট সাম অফ দেম লস্ট দেয়ার থিংস সাচ এস অয়েল, সল্ট অ্যান্ড মিল্ক। কিন্তু তাদের মধ্যে যারা বাজার থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসছিল, তোমরা জানো গ্রামের লোকজন হাটবার দিন বিভিন্ন জিনিস তাদের প্রয়োজনীয় সেগুলো ক্রয় করে নিয়ে আসে, যেমন তেল, লবণ, দুধ, এগুলো কিন্তু নদী থেকে তারা উদ্ধার করতে পারেনি, তারা কিন্তু সব কিছু হারিয়েছে। তবে ধন্যবাদ এটাই যে তারা কিন্তু জীবন নিয়ে ফিরতে পেরেছিল। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা প্যাসেজটি শেষ করলাম। এবারে আসো এই সম্পর্কিত কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা যারা অ্যাডভান্স লার্নার মডেল কোশ্চেন বই ফলো করো সেখানে তোমরা দেখতে পারবে যে এখান থেকে কোশ্চেনগুলো মডেল কোশ্চেন 60 নাম্বার 16 নম্বর মডেল কোশ্চেন থেকে এখানে কয়েকটি প্রশ্ন চয়ন করা হয়েছে এবং সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি অল্প কিছু আলোচনা করতে চাই। প্রথম প্রশ্ন দেখো, প্রশ্নটি ছিল from your reading of the first passage describe why the people were in a hurry to cross the river। আসো আমরা একটু প্রশ্নটা একটু বুঝে নিই। প্রশ্নটা এখানে কি বলেছে সেটা হলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। দেখো প্রশ্নটা কোন টেন্সে লিখেছে সেটাও কিন্তু আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, এরপরে আমাদেরকে উত্তর লেখার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো প্রশ্নটা কি বলছে সেটা আগে বুঝতে হবে। From your reading of the first passage describe why the people were in a hurry to cross the river। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে প্যাসেজটি পড়ে তোমাদেরকে বর্ণনা করতে হবে যে মানুষজন নদী পার হওয়ার জন্য কেন দ্রুত করছিল। তাহলে দেখো প্রশ্নটা টেন্স কি বলছে, হোয়াই দ্য পিপল ওয়ার ইন এ হারি, মানুষজন কেন দ্রুত করেছিল। পাস্ট টেন্সে প্রশ্নটা করা হয়েছে। দেখো পিপল এখানে প্লুরাল নাম্বার হিসেবে এসেছে এবং তারপরে ওয়ার পাস্ট টেন্স হিসেবে এসেছে। তার মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে কোশ্চেনের টেন্সের সিকোয়েন্স এবং পার্সন নাম্বার অর্থাৎ গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী তোমাদের অ্যান্সারটা লিখতে হবে। তোমরা যখন অ্যান্সার লিখবে তখন টু দ্য কোশ্চেন, টু দ্য পয়েন্ট তোমরা লিখবে, অর্থাৎ প্রশ্নে যা চাওয়া হয়েছে, যতটুকু চাওয়া হয়েছে ঠিক ততটুকুই লিখবে, অতিরিক্ত লেখার চেষ্টা করবে না। তা আসো আমরা এই উত্তরটা শর্টলি কিভাবে লিখতে পারি দেখো। আরেকটি কথা মনে রাখবে যে যখন হোয়াই দিয়ে প্রশ্ন করা হয় তখন আমরা প্রশ্ন উত্তরে বিকজটা ব্যবহার করব। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরটি দেখো, দ্য পিপল ওয়ার ইন এ হারি। দেখো হোয়াই দ্য পিপল ওয়ার ইন এ হারি, উত্তরটা কি দেখো, দ্য পিপল ওয়ার ইন এ হারি টু ক্রস দ্য রিভার। এই অংশটা কিন্তু প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। এবারে কেন, হোয়াই, এই উত্তরটা আমরা দিচ্ছি বিকজ দিয়ে। বিকজ দ্য ওয়েদার ওয়াজ গেটিং ওয়ার্স, কারণ হচ্ছে আবহাওয়া অধিকতর খারাপ হতে যাচ্ছিল। আর একটা কারণ কি, এভরিওয়ান ওয়ান্টেড টু ক্রস দ্য রিভার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সবাই চেয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব নদী পার হওয়ার জন্য। দেখা যাক দ্বিতীয় প্রশ্ন। দেখো, হোয়াই ডিড জামিল টেল দ্য ক্লাস দ্য স্টোরি অফ এ জার্নি বাই বোট, ডিসক্রাইব ইন ইউর ওন ওয়ার্ডস। অর্থাৎ তোমার নিজের ভাষায় তুমি লিখবে জামিল ক্লাসে এই জার্নি বাই বোটের যে স্টোরি বা গল্প সেটা তিনি কেন বলেছিলেন। প্রশ্নটি কিন্তু করা হয়েছে পাস্ট টেন্সে, তাহলে আমরা কিন্তু উত্তর লেখার সময় পাস্ট টেন্সই লিখব। এই একটি বিষয়ে টেন্স সিকোয়েন্স। আরেকটি হচ্ছে হোয়াই দিয়ে প্রশ্ন করা হয়েছে, তার মানে উত্তরের জন্য আমরা অবশ্যই বিকজ ব্যবহার করার জন্য চেষ্টা করব। উত্তরটি দিয়ে দিচ্ছি, জামিল টোল দ্য ক্লাস দ্য স্টোরি অফ এ জার্নি বাই বোট। দেখো এখানে হোয়াই ডিড, ডিড দিয়ে পাস্ট টেন্স করা হয়েছে, এরপরে টেল প্রেজেন্ট টেন্স, তার মানে হচ্ছে প্রশ্ন করার জন্য ডিড ব্যবহার করা হয়, সেই জন্য এখানে প্রেজেন্টে টেল আসছে। কিন্তু উত্তর লেখার সময় আমাদের কি করণীয়, টেলের যে পাস্ট টেন্স সেটা ব্যবহার করব। তাহলে কি আসছে দেখো, জামিল টোল দ্য ক্লাস দ্য স্টোরি অফ এ জার্নি বাই বোট। এবারে হোয়াই দিয়ে প্রশ্ন করা হয়েছে, সেজন্য আমরা বিকজ দিয়ে অ্যান্সারটা করব। বিকজ দ্য টিচার আস্কড হিম টু ডু সো। জামিল ক্লাসে জার্নি বাই বোট বা নৌকা ভ্রমণের গল্পটি এজন্যই বলেছিল যে শিক্ষক তাকে তা করতে বলেছিলেন। এরপরে আসো 3 নম্বর প্রশ্ন দেখিনি। হাউ উড দ্য পিপল ক্রস দ্য রিভার, মানুষজন কিভাবে নৌকাটি পার হয়েছিল, কিভাবে নদীটি পার হতে পারত। হাউ লং ইট উড টেক দ্য পিপল টু ক্রস দ্য রিভার, এবং নদীটি পার হওয়ার জন্য মানুষের কতটুকু সময় লাগতো। দেখো হাউ উড দ্য পিপল ক্রস দ্য রিভার, এখানে কিন্তু বলা হয় নাই হাউ কুড পিপল ক্রস দ্য রিভার। দেখো এখানে সম্ভাবনা বুঝিয়েছে তারা কিভাবে নদীটি পার হতে পারত। তো দেখা যাক উত্তরটা কি হবে। দেখো, দ্য পিপল উড ক্রস দ্য রিভার বাই এ ফেরি বোট, মানুষেরা
একটি ফেরি বোট বা নদী পার হওয়ার জন্য যে নৌকা, সেটা দিয়ে তারা কিন্তু নদী পার হতে পারত। এবং তারপর দেখো, দ্যাট ইউজ টু প্লাই অন দ্য রিভার, এবং যেটা নদীতে চলাচল করত, সেই নৌকা দিয়ে তারা নদীটি পার হতে পারত। এই হলো প্রশ্নটির প্রথম অংশ। প্রশ্নটির আরেকটি অংশ আছে, হাউ লং ইট উড টেক দ্য পিপল টু ক্রস দ্য রিভার। মানুষজন এই নদীর পার হওয়ার জন্য তাদের কতটুকু সময় ব্যয় হতো। দেখো, ইট উড টেক দ্য পিপল 8 to 10 minutes টু ক্রস দ্য রিভার। নদীটি পার হওয়ার জন্য তাদের 8 থেকে 10 মিনিটের সময় প্রয়োজন হতো। চলো বন্ধুরা, আমরা চতুর্থ প্রশ্নটি দেখিনি। আশা করছি তোমরা খুব সহজেই প্রশ্নটি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখো, থ্যাংক গড ইট ওয়াজ নট এ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। ঈশ্বরকে ধন্যবাদ যে এটা কোনো মারাত্মক দুর্ঘটনা ছিল না। হু সেড দিস? এই কথাটি কে বলেছিলেন? হোয়াই ওয়াজ ইট নট ফ্যাটাল? এটা কেন এত মারাত্মক ছিল না? ডিসক্রাইব ইন শর্ট। খুব সংক্ষেপে উত্তর দিতে হবে। তা আসো আমরা এই উত্তরটি জেনে নিই। দেখো বন্ধুরা, জামিল সেড দ্যাট ইট ওয়াজ নট এ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। জামিল এই কথাটি বলেছিল যে এটা কোনো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ছিল না। থ্যাংক গড এই কথাটি জামিল বলেছিল। তার কারণ হচ্ছে জামিল হচ্ছে স্টোরি টেলার। কারণ এই জার্নি বাই বোট যে স্টোরি কিন্তু ক্লাসে জামিল বলেছিল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রশ্নটি দুইটি অংশ রয়েছে। আমার প্রথম অংশটি বললাম, এরপর দেখো দ্বিতীয় অংশটি, হোয়াই ওয়াজ ইট নট ফ্যাটাল? এটা মারাত্মক ছিল না কেন? বিকজ নো ওয়ান ডাইড অ্যান্ড অল দ্য প্যাসেঞ্জার্স সোয়াম টু আদার সাইড। যেহেতু কোনো মানুষ এখানে মারা যায়নি এবং সব যাত্রী তার নদীর ওপাশে সাঁতরে উঠতে পেরেছিল, সেজন্য এটি মারাত্মক কোনো দুর্ঘটনা ছিল না। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তর লেখার জন্য কোন কোন বিষয়গুলো তোমাদের অনুধাবন করা প্রয়োজন, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত, প্রাধান্য দেওয়া উচিত, এবং কিভাবে তোমার প্রশ্ন উত্তরগুলো লিখবে, প্যাসেজ থেকে নিজেদের মতো করে সিকোয়েন্স অফ টেন্স বজায় রেখে, অর্থাৎ এর পার্সন, এর টেন্স সব কিছু বজায় রেখে ছোট আকারে কি করে প্রশ্ন উত্তর লিখতে হবে, টু দ্য পয়েন্ট কিভাবে লিখতে হবে, আমি সেগুলো আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেই এখানে তোমাদের জন্য একটি গ্রুপ ওয়ার্ক দিচ্ছি। তোমরা সম্ভবত বাসায় বসে গ্রুপ ওয়ার্ক করে কাজটি করবে। ডিভাইড ইন টু গ্রুপস অ্যান্ড রাইট কজেস অ্যান্ড রেজাল্টস অফ সিঙ্কিং অফ দি ফেরি বোট। দুইটি গ্রুপ ভাগ হবে। তোমাদের আইডি নাম্বার যেগুলো বিজোড় সংখ্যা তারা একটা গ্রুপ হবে, যারা জোড় সংখ্যা তারা একটা গ্রুপ হবে, এবং তোমরা কিন্তু পর্যায়ক্রমে এই কাজটি করবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করে দেখো, তোমাদেরকে এখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দেওয়া হয়েছে, কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তোমরা প্যাসেজটি খুব ভালো করে পড়বে এবং তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা প্যাসেজ থেকে বের করে লেখার জন্য চেষ্টা করবে। আশা করি তোমরা প্রশ্নগুলো উত্তর বুঝতে পারবে এবং লিখবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বই থেকে সঠিকভাবে নাও পেতে পারো, সেজন্য এটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবে এবং তারপর প্রশ্ন উত্তরগুলো লিখে আমাকে সাবমিট করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছ। এখন মোরাল অফ দি লেসন আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো, স্টেপ উইথ কেয়ার অ্যান্ড গ্রেট ট্যাক্ট। তোমরা খুব সুন্দরভাবে তোমাদের পা ফেলে চলবে। অ্যান্ড রিমেম্বার দ্যাট লাইফ ইজ এ গ্রেট ব্যালেন্সিং অ্যাক্ট। এবং মনে রাখবে, তোমাদের জীবনটা হচ্ছে, তুমি যতটুকু ভারসাম্য বজায় রেখে চলতে পারবে, তোমাদের জীবনটা তত সুন্দর হবে, ছবির মতো সুন্দর হবে, ছবির থেকে বেশি সুন্দর হবে। এই কামনা প্রত্যাশা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আজকের ভিডিও ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।